আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৬৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। হামজার গাড়ি পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর একটি বালুটানা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মুচড়ে গেল একপাশে। ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে যথেষ্ট কম ছিল। গাড়িটা তাই অনেক চেষ্টা করেও ব্রিজের নিচে পড়তে পারেনি। এতে উপস্থিত মৃত্যুও মন খারাপ করে ফিরে গেল হামজার কাছ থেকে। কপালের উপরে ২.৫ ইঞ্চির মতো করোটি ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। আর শরীরের কোথায় কি লেগেছে তা অনুভব করার আগেই অন্ধকারে তলিয়ে গেল হামজার চেতনা। অস্ফুট স্বরে সে একবার উচ্চারণ করে, জয়। মানুষ মৃত্যুর আগে তার আপনজনকে ডাকে। হামজার কোনো আপনজন নেই। সে তার জন্মদাতা বা গর্ভধারিণীকে চেনে না। তার কোনো পরিচয় নেই। তার শুধু একটা জয় আছে। সে জয়কে ডেকে উঠল শেষবার। রিমির কাছে ক্ষমা চাওয়ার কথা খেয়াল আসার আগে তার চেতনা নিভে এলো। ড্রাইভারের দুটো আঙুলের অর্ধেকটা কেটে পড়ে গেল। বাম পায়ের নিচের অংশের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওভাবে মিনিট ১৫ মানুষের কল্পনা জল্পনা, আতঙ্ক ও সমবেদনার মাঝে পড়ে রইল দুটো দেহ রাস্তার ওপর। ধানমন্ডিতে হামজার লোকেরা খবর পেয়ে বাবুবাজার পৌঁছাতে ঘণ্টাখানেক লাগলো। ততক্ষণে হামজার কন্ডিশন ডাক্তারদের ভাষায় ক্রিটিক্যাল। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বেডে নেবার পর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত বেডশিট লাল হয়ে উঠল। হাতের মুঠোয় ছিল দুটো রজনীগন্ধার গাছড়া। হামজা ফুলের গাছড়া দুটো কিনেছে আহসান মঞ্জিলের সামনে থেকে। সেগুলো মুচড়ে নেতিয়ে ছিন্নভিন্ন হয়ে হাতের মুঠোয় ধরা ছিল। হামজার দাড়ি গোঁফের মুখটা চাপটি ধরা রক্তে জর্জরিত। ঘণ্টা দুয়েক পর প্রাথমিক ড্রেসিং ও কিছুটা পর্যবেক্ষণের ভিত্তিতে ডাক্তারেরা একটু চিন্তিত কণ্ঠে জানাতে চাইলেন, রোগীর শরীরে যা দেখা যাচ্ছে না আপাতত তা ঘটিয়ে ফেলেছে বোধহয় এই অ্যাক্সিডেন্ট। আমরা আশা করব তা না হোক, তবে হবার সম্ভাবনা প্রবল থেকে গেল। হামজার প্যান্টারেরা বুঝল না অত। জয়কে কল করে এই কথা বলবে কি তা নিয়ে একটু আপত্তি সবার। জয় সহ্য করতে পারবে না। এরকম খবর দেওয়াটা লজ্জারও। রাজত্ব তাদের, তবু কেন এ ধরনের অরাজকীয় ঘটনা ঘটবে? লজ্জাজনক বটে। এর ফল ভুগতে হবে অপরপক্ষকে। বাসেরহাট ফেরার পথে জয়ের বুকের মাঝখানটায় একটা ছিদ্র ব্যথার উদ্রেক হলো। চোখ দুটো মুজে বাসের সিটের সাথে হেলান দিয়ে রইল। বোঝা চোখের দৃষ্টির সামনে নিকষ অন্ধকার। সেই অন্ধকার জয়কে ডাকছে, বলছে তার মাঝে বিলীন হয়ে যেতে। সেই ডাক সাড়া দিয়ে সে কতক্ষণ ওভাবে দম আটকে বাসের সিটের ওপর পড়েছিল জানা নেই। যখন সে চলমান জগতে ফিরল, হৃদযন্ত্রের স্পন্দন স্বাভাবিক মাত্রা পেল, তখন বাসের কন্ডাক্টর তাকে এক নাগাড়ে ডাকছে। অর্থাৎ তাকে বেশ অনেকক্ষণ যাবৎ ডাকা হচ্ছিল। বাস থেকে নেমে রাস্তায় হাঁটতে হাঁটতেও সে একবার দম আটকে বসে পড়ল রাস্তার কিনারে মাটির উপর। হামজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে যাওয়ার পথে তার পায়ের গতি স্লথ হচ্ছে। আবার একটা দ্বিধার টান। আরমিনের সেই ধিক্কার কানে বিছার মতন দংশন করলে জয়ের চিত্ত দুই ভাগে বিভক্ত হলো, চিড়ে গেল। নিজের রক্তের সাথে বেইমানি করা জয় আমির, আমি আপনাকে ভয় পাই না। জয় রাস্তার ওপর পাগলের মতো মাথার দুপাশে চেপে ধরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আজ সে পাগলের মতো ছুটছে ছুটছে হামজার কাছে যেতে পারছে না নাকি? কেন? দ্বিধার শিকলে পা বন্ধি। কোন দ্বিধা? জিন্নাকে যদি হামজা মেরে থাকে? জয়ের মনে হলো তার দেহটাকেও দুই ভাগ করে ছিঁড়ে ফেলা হচ্ছে। জীবন্ত আর্তনাদে গুংড়ে উঠল ফুটপাতের ওপর পড়ে। বাসের ভেতরে তো সে অজ্ঞান হয়নি, তাহলে এতদূর যাত্রা করলো, গন্তব্যে এসে বাস থামলো, তাকে ডাকা হলো, সে টের পেল না কেন? সে কোথায় ছিল? মৃত্যু এসেছিল। সে সবসময় দুটো সিট ভাড়া করে বাসে ওঠে, তার পাশের সিট খালি ছিল। মৃত্যু কি এসে আজ সেখানে বসেছিল তার কাঁধে কাঁধ মিলিয়ে? তাহলে সঙ্গে নিল না কেন? আর কত ছলনা করবে সে জয়ের সঙ্গে? বাড়ির সীমানায় ঢোকার আগেই সে অভ্যস্ত রূপে ফিরল। জয়কে দেখে ছেলেরা ওকে ঘিরে ধরে হুটোপাটাক লাগিয়ে দিল। ভাই 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 ভাই, রব উঠে গেল। হামজা ভাই হাসপাতালে। কি ভয়াবহ খবর! তাদের রক্তে আগুন লেগে গেছে। কার এমন দুঃসাহস? রাজত্ব তাদের। সেখানে থোড়াই তারা আর কারো সামান্য নাচাকুদাও করবে। আর তো স্বয়ং হামজা ভাইয়ের ওপর হামলা। রক্তের ওপর সেতু তৈরি করা হবে। সেতু? জয় হাসলো। এত খেপেছিস কেন তোরা? কঞ্চির খোঁচা খাইলে পরে চাপ্পড়ের কোপ লাগানো কম বেশি জায়েজ মনে হয়। মেলা দিন সব চুপচাপ ছিল,
আমি ঠিক এনার্জি পাচ্ছিলাম না হাত গরম করার। আক্রমণ পাপ, প্রতিক্রিয়া বৈধ। ড্যাগ নামায় আন, পিকনিক হবে আজ। ডিজে লাগা, পাড়ার লোক যাতে ঘুমাইতে না পারে, আর মিউজিক ছাড়া অন্য কোনো আওয়াজও না শোনে। শেষ রাতে রওনা দিব ইলা রাজধানীতে। জয় বাংলা। ইশারায় রতনকে একটু একান্তে ডেকে বলল, আমার ভাই বিরাদাররা লাস্ট কবে মাংস খাইছে রে? ওই কুত্তাগুলা ভাই। কুত্তা কিরে শালা? মেহমান মেহমান। জয় একে একে বোতাম আলগা করে গায়ের শার্টটা খুলে ফেলল। গরম লাগছে। খালি গায়ে শুধু তার লকেটওয়ালা চেইনটা বুকের উপর পড়ে রইল। রতন খুব উৎসাহের সাথে জানায়, আপনার কথা মতন ওগুলো 2-3 দিন পর খাওন দেই। আজ 4 দিন ভুখা শালারা। সামনে আস্ত হাতির বাচ্চা পাইলেও খাইয়া লাইব। সো স্যাড রতন, হাতির বাচ্চা না, আস্ত একটা হাতি খাইয়া লইব এই আশা ছিল আমার। তুই হতাশ করলি রে আমায়। এই জন্য পরের জন্মে তুই বান্দর হয়ে জন্মাবি। তোর পাশা হবে জবা ফুলের মতন লাল টকটকে। ফু। রতন বিভ্রান্ত হয়ে পড়ল। জয়ের ফু কতটুকু কাজে লাগার মতো তা রতন জানে না, কিন্তু টেনশন হচ্ছে খুব। জয় ওয়ার্কশপের অফিস রুমে ঢুকলো। দুটো ছেলেকে ডেকে নিয়ে 1000 টাকা ধরিয়ে দিয়ে বলল, প্যাকেট কয়েক মোমবাতি, চার্জার লাইট আর খাবার কিনে নিয়ে আমার বাপের বাড়ি যা। রতন জিজ্ঞেস করে, ভাবিরে রাই খাইছেন ভাই? আম্মা ডাকবি, আম্মা। ভাবি শব্দটা ভালো লাগে না। রতন আপত্তি করল, ভাই ভাবি কেমনে আম্মা হয়? আপনি আমাকে ভাই, ভাইয়ের বউ ভাবি লাগে ভাই। জয় চোখ তুলে তাকায়, তাইলে আমায় অহন্থাইকা আব্বা ডাকবি। রতন শুকনো মুখে ঘাড় চুলকালো। জয় বলে দিল, বাড়ির বাইরেই থাকবি দুইজন। 2-4টা শাবল সোরা হাতের কাছে রাখিস। ভেতরে ঢোকার কথা ভাবিস না, হারাম, বুঝেছিস? জয় দ্রুত ওদেরকে বিদায় দেয়। বড় ঘরে যেতে হবে তাকে, বহুত কাজ এখন। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটা গান ধরল সে। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম। জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায়। দরজা খুলে গেল হুড়মুড়িয়ে। একখানা নেভি ব্লু রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রিমি। জয় দেখলো খুঁটে খুঁটে রিমিকে। চোখ দুটো গর্তের ভেতরে ঢুকে গেছে, কালো হয়ে দেবে গেছে অক্ষি কোটর। অথচ আজ রিমির যেন আগের সেই স্নিগ্ধ সুন্দরী কম বয়সী রিমি হবার প্রচেষ্টা। এই মেয়েটার সাথে জয়ের সম্পর্ক জটিল, ইঁদুর বেড়ালের মতো, বা আরও কিছুটা অন্যরকম। জয় কি ম্লান হাসবে আজ রিমিকে দেখে? না, তা জয়ের ঠোঁটে অতিরিক্ত বেমানান। রিমিকে সে যে খবর শোনাবে, তার আগে সে রিমিকে একটু চঞ্চলপূর্ব জ্বালাতন করবে। তাই সে খোলা শার্টখানা ঘাড়ে বাঁধিয়ে দাঁত বের করে বেহায়ার মতো হেসে গান গাইল, ভাবি আমার জানেরই জান, পরাণের পরাণ। ভাবির মাইরে কিন্না দিমু সুপারি আর পান। ভাবি স্কুলে যাইব, থুকু থুকু, সরি, এক্সট্রিমলি সরি ভাবি। রিমি কিন্তু একটুও হাসল না, নিস্তেজ গলায় বলল, প্যান্ট টেনে তুলুন। জয় চমকে ওঠার ভান করে, দেখে তার প্যান্ট বিপদসীমার নিচে নেমে যাওয়ার পথে, কিন্তু কোনো ব্যাপার না, জাঙ্গিয়া তো আছে। রিমি কি বোঝাতে চাইছে তার স্বামীর জাঙ্গিয়া জয়ের পরনে এটার খোঁটা দিল? জয়ের প্রতিবাদে কিছু বলার আগেই রিমি সেই একই রকম স্বরে বলে, এমপি সাহেব এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। যদিও আপনি জঙ্গলি অসভ্যতাকেও ছাড়িয়ে গেছেন, তবু জানালাম, সম্মানিত মানুষ, এভাবে ওনার সামনে গিয়ে না দাঁড়ালেই পারেন। জয় ভ্রু কুঁচকে 2 সেকেন্ড রিমিকে দেখে হোস্টার থেকে পিস্তল বের করে এনে ম্যাগাজিন খুলতে খুলতে রিমির কানের কাছে একটু ঝুঁকে বলল, হাঁকতে গেলে কি উজু করে টয়লেটে ঢোকেন? রিমি অসন্তুষ্টতে চোখ বুঝল। জয় ম্যাগাজিনে বুলেট ভরতে ভরতে ফিসফিস করে বলে, শক্ত হয়ে দাঁড়ান, ভেতরে ঢোকার আগে আপনাকে একটা ক্যাঙ্গারু নিউজ দেব, যেটা শোনার পর আপনি ক্যাঙ্গারুর মতো লাফাবেন। রেডি? রিমি নিষ্প্রভ গলায় বলল, আপনার ভাই আজকে দিনাজপুর ফিরছে না, তাই তো? জয় স্থির চোখে তাকিয়ে শুকনো হাসি, না, আসতাছে তো, তাই না? উল্টা হাসপাতালে শুয়ে আমার আপনার অপেক্ষা করতেছে, তৈরি হন, মিটিং শেষে রওনা দেব। আপনার স্বামী খুব সেলফিশ লোক, আপনি বলে সংসার করতেছেন, আমি হলে জীবনেও করতাম না। রিমি শরীরের ভার হারালো যেন, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জয় শীষ বাজাতে বাজাতে পিস্তল ফের হোলস্টারে গুজে ভেতরে ঢুকে উচ্ছ্বাসিত স্বরে বলল, আরে মামা, শান্তি বর্ষিত হোক আপনার উপরে নিচে সবখানে। আপনার সাথে সাক্ষাৎ করব বলে আজ কয়টা দিন ঘুম হয় না, তাই রাতে ঘুমাই। এমপি সাহেব সহ 9 জন লোক বসে আছে বসার ঘরের সোফায়। বিভিন্ন রকম নাস্তা, শরবত ইত্যাদি পরিবেশন করা হয়েছে।
জয়কে একটা সোফায় বসে পড়ল ধূপ করে। খালি গা, চেনটা ঝুলছে বুকের উপর। রূপোর তৈরি যে অক্ষরটি জলজল করছে লকেট হিসেবে। রিমি নড়বড়ে পায়ে এসে দাঁড়ালো। জয় শীতল চোখে তাকিয়ে আদেশের স্বরে বলল, ভেতরে যান। রিমির সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে চলে যায় দ্রুত। শব্দ এখনো তার সাহস হয়নি জয় ও হামজার এই নজরকে অগ্রাহ্য করার। শব্দ করে দরজা আটকানোর শব্দ আসে রিমির কক্ষ থেকে। জয় কানে আঙুল দিয়ে গা মেলে বসে হাসলো। সব ঠিকঠাক মামা? সেই মুহূর্তে কোয়েল কোত্থেকে যেন দৌড়ে এসে খামচে ধরল জয়কে, ফুপিয়ে উঠল, কোথায় থাকো, কোথায় থাকো তুমি? আমি দেখি না কেন তোমাকে? আমার চলকেট কে এনে দেবে? বাবা তো আতে না চলকেট নিয়ে। এবার আসলে আমি দেখাই করব না। মামাও আসে না কয়দিন। আমি কি খাবো, কার সাথে খেলবো? এখানে কিন্তু আমি আর থাকবো না। জয় খামচে খেয়েও হাসছিল বলে কামড় দিল হাতের উপর কয়েকটা। তবু বেয়াদব জয়ের হাসি থামছে না দেখে বড় হাতিয়ার ব্যবহার করলো। থুতু ছিটালো জয়ের গায়ে। তুপ, হাসবি না থয়তান জয়। চুপ করে শোনো আমার কথা। দু এক ফোঁটা থুতু পড়লো জয়ের গায়ে। জয় গাল চিপে ধরে দাঁত কিরমির করে টেনে তুলে উড়ুর ওপর বসালো। হেসে দুই হাতের বাঁধনে জড়িয়ে নিল। তখনও কোয়েলের দুর্বল আক্রমণ চলছে তার শরীরে। একসময় কোয়েলের ক্লান্ত হয়ে কোলের ওপর ঘুরে বসে গলা জড়িয়ে চেপে ধরে জয়কে। ঘাড়ে দু একটা ছোট ছোট কামড় বসায়। জয় পিঠে হাত বোলায়, আবার ঝুঁটি টেনে জ্বালাতন করে। এমপি সাহেব প্রসঙ্গে এলেন। নিখুঁত চতুরতার সঙ্গে বললেন, কামরুলকে মেরে দিলা। ওর বউ বাচ্চা দুই বেলায় এসে কেঁদে কেটে যাচ্ছে আমার কাছে। কি করলা কত? জয় শুধুই হাসলো মেঝের দিকে চেয়ে। এমপি শুনতে চাইছেন জয় তার স্ত্রীকে বাঁচাতে তার সামনে নিজে খুনের দায় নেবে। তখন তিনি বলবেন, বাপ্পি ও রবিউল কিন্তু এখনো জীবিত। কি হয়েছে সব জানেন তিনি। জয় সেই সুযোগ দেবার লোক নয়। সে কিচ্ছু বলল না, শুধু হাসলো। এমপি জিজ্ঞেস করলেন, কি হয়েছিল এমন? একটা তাজা প্রাণ, এমনি পার্টি চলে? কামরুলে মারছিস কেন তুই? বাপি আর রবিউল কয় নাই? ওদেরকে ছাড়লামই যাতে সবটা আপনাকে কইতে পারে ভালো মতন। এমপি সাহেব জয়েল জাদেলপনায় ক্রূর নজরে দেখলেন একবার ওকে। নাটকীয়তা থেকে বেরিয়ে চারপাশে নজর বোলাতে বোলাতে ঠোঁটে একটু অন্যরকম হাসি টেনে বললেন, তোর ঘরোয়ালিন অনেক প্রশংসা করছে ওরা। তারই দেখতে বাড়ি বয়ে আসা। কই সে? খুব দুঃসাহসী শুনছি। জয় কোয়েলের কচি হাত দুটোর সাথে খেলতে খেলতে নিঃশব্দে হাসি। বাড়ির বউকে এভাবে দেখতে চাওয়া ঠিক না মামা, ব্যাপারটা ভালো না। এমপি সাহেব ঝুঁকে বসে নিচু আওয়াজে বললেন, খারাপ কিছু কি করছি এখনো? একবার দেখতে চাইতেছি। মামা বইলা ডাকুস। মামারে বউ দেখাবি না? না মামা, আর বইলেন না কথাটা। এসব কথা বারবার উচ্চারণ করা ঠিক না। এমপি সাহেব হো হো করে হেসে উঠলেন। দেহ কি কয়, এই চ্যাংড়া, তুই বুঝোস না আমি তোরে কত ভালোবাসি? নইলে এমনি আইসা ছোট চ্যাংড়ার মতো আবদার করতাম? আর আমি জানি তুইও আমারে ভালোবাসিস। ভালোবাসায় মানুষ জান কোরবানি দেয় রে জয়। ভালোবাসায় জান কোরবানি নেয়ও মামা। তুই কার কোরবানি নিবি? জান কোরবানি দেওয়ার নিয়ম ভালোবাসায়। আর তো বউ, ভালোবাসায় জান কোরবানি দেয়, বউ দেয় না। ওরে ওরে, রাজনীতি জুয়া রে জয়, জুয়া। সবকিছু বাজি ধরতে হয়। আজ তোর বউরে দিবি না, আমি আমার চ্যাংড়া করে কি বোঝাবো? ওরা তোর বউরে চাই। জয় বসা থেকে একটু উবু হয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে শব্দ করে মুজেল চেপে ধরে রিলোড করে বলে, কোন ভেড়া চোদাই চাই? কার মরণের চুলকানি উঠছে মামা? কয়জনের মারবি তুই? বউ চাই কয়জন? হেসে মাথা দোলালো এমপি। জয় রাজনীতির সবচাইতে বড় নীতি হইল গিয়া দুনিয়ার সব জাহান নামে যাক, তবু দলের সাথে বেইমানি করা চলব না। রাজনীতির সবচাইতে বড় নীতি হইল নীতির খেলাপি। জয় দলের এক চ্যাংড়া মরছে, তুই জয় না হইলে কি হইতো কত আব্বা? তোর এই বাড়ি এতক্ষণ খাড়া থাকতো এমনে, তুই জিন্দা থাকতি। অথচ আমি তোর সাথে দেখা করতে আইছি, আলাপ আলোচনা করে কি হয় করা যাবে। জয় ঠোঁট বেঁকিয়ে হাসে। আমাকে আপনার দরকার মামা, আপনি জানেন আমি কি। কিন্তু আমার আপনাকে দরকার নেই। অবশ্য কথা আলাদা, যদি কামরুল আমার চাইতে বেশি। না না না, ও কথা মুখেও আনিস না আব্বা। তুই আমার, আপনিও আর মুখে আইনেন না আপনার ওই কথা। এমপি সাহেব মুচকি হাসলেন। তিনি কি জানতেন না জয়ের সাথে আলাপ করে কি হবে? সব জানা তার। তিনি মাথা দুলিয়ে হেসে জয়ের কাঁধ চাপড়ে সাববাসী জানিয়ে বললেন, আমার বাঘের বাচ্চা তুই জয়, আমার ছেলে তুই। তোর কথাই রইল, যা।
তুই যখন চাস না আমি বৌমারে কোনোদিন দেখতেও চাইব না, কিন্তু এখন যা বলবো তা যে তোরে করতেই হইব আব্বা। জয় হ্যাঁ না কিচ্ছু বলল না। কোয়েল বোধহয় ঘুমিয়ে পড়বে অল্পক্ষণের মধ্যে। সে পরম স্নেহে কোয়েলের পিঠে হাত বোলাতে লাগলো, দুটো চুমু খেলো। এমপি সাহেব শুধালো, কই থেকে আসতেছিস? এক কাস্টমারের বাড়ি গেছিলাম মাল পৌঁছাইতে। কোন দিক দিয়ে বাড়ি ঢুকলি? ডান দিক। এমপি সাহেব হাসলেন, বামে তোর শ্বশুর বাড়ির লোক খাড়ায় আছে। জয় চোখ তুলে তাকায়, হেসে ফেলে নিঃশব্দে। ওদের সাথে যাইতে হবে তোর। জয় সামান্য শব্দ করে হেসে উঠল। এমপি সাহেব একটু সিরিয়াস হলেন, না জয়, যাওয়া লাগবে। রেপুটেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এক্ষণে পুলিশ চলে আসছে, দিনকাল এত ভালো চলে আসছে, এক রাইতে ইনসাফ প্রতিষ্ঠা পেয়ে গেছে দেশে। এইবার আমার মতো পাপীর কি তাইলে রোজ গোয়া মারা যাবে মামা? তোর বিশ্বাস আমি তোরে এক কামরুলের খুনে জেলে যাইতে দিব? তাও তো তুই খুন করিস নাই। জয় ভ্রু জড়ায়। এমপি বললেন, তোর নামে এফআইআর হইছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হইছে, ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। তাইলে দূরে দাঁড় করায় রাখছেন কেন? ছি, আমার আত্মীয় তারা আমার বাড়ির কাছে এসে এভাবে বিনা আপ্যায়নে ফিরে যাবে না। এ রতন, কাউসার, আমার মেহমান আসছে, ভিতরে ডাক। ওরা আজ ফিরে যাবে না জয়, তোকে সাথে নিয়েই যাবে। শোন, আমার কথা একটু ঠান্ডা মাথায়। জয় শান্ত চিত্তে মাথা দোলায়। ওদেরকে আসতে বলেন ভেতরে, চা নাস্তা করুক। পাটোয়ারি বাড়ি ওদের নিজেরই বাড়ি। দুপাশে মাথা নাড়েন এমপি। এক রাত হইলেও সেলের ভেতরে থাকা লাগবে তোর। তোর মনে হয় আমি তোরে বেশি দিন ভেতরে থাকতে দেব? অন্তত একটা ফটো তোলা অবধি ভেতরে যাওয়া লাগবে। এক সেকেন্ডও না। আমি রাজধানী যাব, বড় সাহেব হাসপাতালে। অলরেডি ঘন্টা ছয়েক ওভার। এমপি একটু হাসলেন। আমি অপেক্ষা করতেছিলাম সংবাদটা তুই এখন দিবি আমারে। দিবি কি না? জয় সেসব অগ্রাহ্য করে রিমিকে ডাকলো, ভাবি আপনি রেডি? মামা আমি বড় ঘরে যাব, গেলে চলেন, মিনিট বিশেকের কাজ আছে। এখন না জয়, আগে ঘুরে আয়, তারপর সেসব তো তৈরি করা লাগবে। এখন আর পাপের বোঝায় নতুন ভার চাপাস না। জয় উঠে দাঁড়ালো। এমপি সাহেব হাত চেপে ধরে বসান। শোন, তোর রেপুটেশন নষ্ট হলে তুই শেষ। জোর করে তুই পাবলিককে হাতের আন্ডারে রাখতে পারবি ঠিকই, তবে বেশি দিন না। জনগণের ভেতরে বিদ্রোহের পোকা বেশি থাকে। রেপুটেশন ইজ দ্য পিলার অফ পলিটিক্স। আমার রেপুটেশন নষ্ট হবার চান্স নাই মামা, কারণ জয় আমিরের রেপুটেশন কোনোদিন ক্লিন ছিলই না। আপনি কইতে চাইতেছেন আমি সেলের পেছনে দাঁড়াবো? শালা সম্বন্ধীরা দাঁত বাইর করে আমার ফটো তুলবে, তা কাল সকালে নিউজ ফ্রন্টলাইন হবে। দিনাজপুরের একজন বিশিষ্ট ছাত্র সভাপতি হোগা মারা খাইছে। মামা পাগল হওয়া যাবে না, পাগল হইলে সমস্যা। কার এত সাহস? আমি না চাইলে কেউ তোর ছবি ছাপাবে না, কোনো টিভি চ্যানেলে দেখানো তো দূর। চলেন বড় ঘরে যাই, ঘুরে আসি একবার। ওসব পেঁচাল বাদ। খুব বেশি দরকার পড়লে সরাসরি ক্রস ফায়ার করতে বইলেন। বন্দিত্ব আমার পোষায় না, হোক সে এক রাত অথবা এক সেকেন্ড। তুই জানিস কি হয়েছে? তুই যতটা সহজভাবে নিচ্ছিস ততখানি সহজ নাই ব্যাপার। বিরোধী দলের একজন সিআইডি অফিসার তোমার পেছনে পড়ে আছে। ভাব এবার, এবার তেরামি করলে থাপ্পড় মারবো একটা কান বরাবর। সে কে? একবার দেখা হলো না তো? একটা কোলাকুলি তো অন্তত করা দরকার। বাহাদুর অফিসার আমার হেফাজতে আছে, আমি কতক্ষণ ঠেকাবো তাকে? তুই রিসেন্ট নয়ডা মার্ডার কেসের সাসপেক্ট, আর কয়েকটার প্রমাণ সিআইডির হাতে। পাগলামি তুই করতেছিস। আচ্ছা, জেলে যাওয়াটা খারাপ কিছু না। বড় সাহেবকে নিয়ে দিনাজপুর ফিরি, তারপর 2 দিন বনভোজন করে আসবো শ্বশুরবাড়ি, কোনো সমস্যা নাই। জয়, কথা বেশি বলা ভালো না। তোর দলের এক চ্যাংড়া, কি জানি নাম, ওইটা তো পুলিশ কাস্টাডিত। কবির, আজ রাত্রে যাবি, কাল সন্ধ্যা হইতে না হইতে 24 ঘন্টার আগে তুই সহ সেও খালাস। তারপর বড় ঘর সাফ করাও লাগবে। তোরে জেলে রাখলে আমার চলবে? জয় চুপচাপ কোয়েলকে নিয়ে উঠে গিয়ে তুলির রুমের বিছানায় শুয়ে দিয়ে এলো। রিমির দরজায় নক করলে রিমি দরজা খুলতে দেরি করে। সে অপেক্ষা না করে নিজের রুমে ঢোকে, আলমারি খুলল। তার ও হামজার রুমের দুটো আলমারি দুটো কাস্টমাইজ সিস্টেমের। নিচের দিকের লকারের নিচে আলাদা আরেকটা সেকশন আছে, সেখানে অস্ত্র রাখার হোল্ডার ছাড়াও আরেকটা ইন্টেরিয়র আছে। সেখানে তার বেশ কিছু প্রিয় ছোট বড় অস্ত্র রাখা থাকে। সেখানে খুব আশ্চর্যজনকভাবে একদম অন্যরকম একটা জিনিস রাখা আছে, একটা সাদা গোলাপি রঙা ওড়না। সে সেটাই আগে বের করে কাঁধে ঝুলিয়ে নিল। এরপর লকার খুলে 3 বান্ডেল টাকা বের করলো, লাখ 1.5 হবে।
তার রুমে এতটুকুই আছে। এরপর নতুন একটা সিগারেটের প্যাকেট, দুটো ছোট ছোট ছোরা ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম নিল। শেষে একটা নতুন শার্ট গায়ে দিয়ে রিমির কাছে গেল। রিমির চোখ মুখ বদলে গেছে। এমনিতেই প্রাণ ছিল, এখন প্রেতাত্মার মতো নিথর লাগছে। জয় এক টুকরো শুকনো হেসে পড়ল, ঘরে মাল আছে কত? রিমি আলমারি খুলে দিয়ে সরে দাঁড়ায়। জয় আরো কয়েক ব্যান্ডেল নিল সেখান থেকে। রিমিকে বলল, তুলিকে সাথে নিয়ে যাবেন আপনি। রিমি আটকে ওঠে, আপনি সাথে যাবেন না? জয় হেসে ফেলল, বাপরে, এমন ভাব করছেন যেন আমার সঙ্গ আপনার জন্য খুব নিরাপদ, আরামদায়ক। ভুলবেন না, ভাবি দেবর হিসেবে আমি আপনি দুঃসম্পর্কের লোক। আমাদের বনিবনা ভালো না। রিমি ব্যাকুল স্বরে বলে, রসিকতা করবেন না, গা জ্বলে আমার। আপনি সাথেই যাবেন। কি বাণিজ্য পড়ে গেছে এমন? আপনি এখনই যাবেন? আমি না, আমি পরে আসব। আপনারা যাবেন, আমি ব্যবস্থা করে দিয়েই মরব। এইটাই তো ডিউটি জয়ের। রিমির কি গলা ভেঙে এলো? সে কেমন যেন জয়ের কাছে নিজেকে ঢেলে দিল আজ। আপনার কতটা দেরি হবে? বেশি দেরি না হলে আমি অপেক্ষা করব। কার সাথে যাব আমরা আপনি ছাড়া? আমি চিরকাল থাকবো না আপনাদের সবাইকে টেনে নিয়ে বেড়ানোর জন্য। আমি ছাড়া চলতে শেখেন, উপকার আপনাদের, কোনো সমস্যা হবে না। বিশ্বস্ত লোক নিয়ে যাবে। আকুতির মতো শোনায় রিমির স্বর, তা গলা থরথর করে কাঁপে। আপনার ভাই আপনাকে না দেখলে আরো অসুস্থ হবে। জয় অদ্ভুত হেসে বেরিয়ে যায়। রিমির কেমন একটা অস্থির লাগলো। রিমি হু হু করে কেঁদে উঠল আবার। জয়কে তার চিৎকার করে ডাকতে ইচ্ছে করে। বিয়ের পর সবচেয়ে বেশি লড়াই সে যে লোকটার সাথে করেছে, সেই লোকটা তার তৃতীয় ভরসাস্থল। তার স্বামী হাসপাতালে, জানা নেই কি হাল। রিমি এই চলতি পথে কি করে নিজেকে সামলাবে যদি জয় আমির সাথে না থাকে, ধমকে চুপ না করায়। কিন্তু জয়ের হাতে সময় নেই। তাকে প্রস্তুত দেখে এমপি সাহেব বড় প্রসন্ন হলেন। তার এক ইশারায় মিনিট কয়েকের মধ্যে বৃষ্টির মতো ঝমঝমিয়ে আইন কর্মকর্তারা এসে ভরে গেল পাটোয়ারি বাড়ির ড্রয়িং রুম। এরা কোথায় ছিল এরকম জটলা বেঁধে? সে এতটাই আনমনে ভাঙা চিত্তে ঘোড়াহাট থেকে ফিরেছে, তার চতুর চোখ দুটো নিমজ্জিত ছিল তখন অন্য জগতে। এমনকি তার ছেলেরাও কিছু টের পায়নি। জয় কিছু বোঝে, একটু দ্বিধায় পড়ে, তারপর মাথা ঝুঁকিয়ে হাসে। একজন হাতে হাত করা পড়াতে লাগলো, আরেকজন তল্লাশি শুরু করলো। পিস্তল, সোরাসহ বেশ কিছু অস্ত্র এক নিমিষে বেরিয়ে এলো। জয় সিগারেটের প্যাকেটটা নিতে দিল না। এমপি সাহেব কপাল টিপলেন, একটুও ভয়ডার নেই কোথাও। জয় তার কাছে একরত্তি বই কি, তবু টাকাগুলো কর্মকর্তাদেরকে অবাক করলো। জয় বলল, ওইগুলা সাথে নেন, আপনাদের জন্যই। তোফা তোফা, পকেট গরম তো মন নরম। ঠিক না স্যার? ইন্সপেক্টর কটমট করে তাকায় এমপির দিকে। এমপি চোখের ইশারায় থামায়। রিমি ও তুলি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিমি অন্তত কখনো এ বাড়ির কাউকে পুলিশের হাতে যেতে দেখেনি। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে। তার স্বামী কি দুর্বল হয়ে পড়েছে? কি থেকে কি হচ্ছে চলছে? রহস্যময় লাগে, তার সাথে ভয়াবহ। ছেলেরা বাকহীন হয়ে চেয়ে রইল, হাত কিরমির করছে কেউ কেউ। জয় ওদের পিঠ চাপড়ে বলল, বড় ভাবি, আম্মা আর আপাকে পুরান ঢাকা নিয়ে যা, আমি আসছি। মামা, একটা গাড়ি দেন ওদেরকে। এমপি বাধ্য ছেলের মতো তীব্র বেগে মাথা নাড়ে। ওসব চিন্তা তোর কেন? ওসব আমার জিম্মা।